আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের জৈব রসায়নের এমসিকিউ সলভে আমরা আজকে চেষ্টা করব এইচএসসি পরীক্ষার যে এমসিকিউ গুলো আপনার জৈব রসায়ন চ্যাপ্টার থেকে আসছে সেটা সলভ করে দেওয়ার জন্য আর কি। আর এইচএসসি পরীক্ষাতে ইনফ্যাক্ট অ্যাডমিশনেও জৈব রসায়ন থেকে আপনার প্রশ্ন অনেক বেশি হয় আর কি। তো এই চ্যাপ্টারটার গুরুত্ব অনেক বেশি। আপনি চেষ্টা করবেন আর যতটুকু বুঝেন আর কি, অনেকে হয়তো জৈব রসায়ন পুরোপুরি শেষ করতে পারেন নাই, বাট যতটুকু আপনি বুঝেন আপনি চেষ্টা করেন যে এই প্যাটার্নের আলোকে বুঝে নেওয়ার জন্য আর কি। কারণ প্রশ্ন রিপিট হয়, 50 থেকে 60% প্রশ্ন রিপিট হয়। তো কোন জায়গা থেকে প্রশ্ন আসে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন বিগত কয়েক বছরের প্রশ্ন সলভ করলেই আর কি। ঠিক আছে, তো আমরা আপনাকে চেষ্টা করবো ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার জন্য, শুধু সলভ না, চেষ্টা করবো ব্যাখ্যাও দিয়ে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, মানে প্রশ্ন সলভের সাথে সাথে আপনাকে এটা ব্যাখ্যাও দিয়ে দিব, এটা কেন এরকম হইলো বা অন্যরকম হলে কি হইতে পারতো আর কি। হ্যাঁ, যেন আপনার বেসিকটা কিছুটা হইলেও ক্লিয়ার হয়ে যায় আর কি। আচ্ছা, আজকে আমাদের প্রথম প্রশ্ন, CH3CH মানে এটা হচ্ছে ইথেন। ইথেন যৌগের সংকরায়ন কোনটা? তা আপনারা জেনে থাকবেন, যদি সিঙ্গেল বন্ড থাকে, যদি কখনো সিঙ্গেল বন্ড থাকে এটা সংকরণ হবে হচ্ছে আমাদের sp3। যদি ডাবল বন্ড থাকে এটা সংকরণ হবে হচ্ছে sp2। আর যদি ট্রিপল বন্ড থাকে এটা সংকরণ হবে হচ্ছে sp। ঠিক আছে, তো এই যৌগে সবগুলো হচ্ছে আপনার সিঙ্গেল বন্ড, তো যেহেতু সিঙ্গেল বন্ড এর সংকরণ হবে হচ্ছে আমাদের sp3। ঠিক আছে, আচ্ছা, বেনজালডিহাইড যৌগে কয়টা সিগমা বন্ধন আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাকে বেনজালডিহাইড চিনতে হবে। বেনজালডিহাইড কোনটা? বেনজালডিহাইড হচ্ছে এরকম, না ভাই? বেনজালডিহাইড কিরকম? বেনজালডিহাইড হচ্ছে যে এরকম, এটা হচ্ছে বেনজালডিহাইড বন্ড সিএইচও, এটাকে বলা হয় হচ্ছে বেনজালডিহাইড। তো এখান থেকে আপনার সিগমা বন্ড বের করা, মানে সিঙ্গেল বন্ড বের করা একটু টাফ আর কি। আচ্ছা, একটা বিষয়, সিগমা বন্ধন হচ্ছে যেগুলো সিঙ্গেল বন্ড থাকবে এগুলো হচ্ছে সিগমা বন্ড আর কি। ওকে, আচ্ছা, তো আমরা করবো কি, আপনাকে এটা স্ট্রাকচারটাকে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এটা কিরকম আর কি অ্যাকচুয়ালি। দেখেন এটা মূলত এরকম আর কি। তো আমাদের সময় বাঁচানোর জন্য এরকম কার্বন না এঁকে এরকম কোনাকুনি ভাবে দাগ টেনে দেওয়া হয় আর কি, যেন আপনার টাইমটা সেভ হয়ে যায় আর কি। তো এখানে প্রথমে একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, তারপর হচ্ছে এখানে আমাদের সিএইচও, এখানে কার্বন, ডাবল বন্ড অক্সিজেন, আর এই জায়গাতে হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, আর প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন। হ্যাঁ, প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন, প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন। আচ্ছা, তো এই কার্বনে হাইড্রোজেন নাই, কারণ হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে এই সিএইচও যেটা সেটা এখানে অ্যাড হয়ে গেছে আর কি। আচ্ছা, তো দেখেন আপনাকে এখন সিঙ্গেল বন্ড হিসাব করতে হবে, আপনাকে এখন সিঙ্গেল বন্ড হিসাব করতে হবে। তো দেখেন এখানে একটা সিঙ্গেল বন্ড, আমরা এখান থেকে শুরু করতেছি, এই যে একটা সিঙ্গেল বন্ড। হ্যাঁ, তো এখানে দুইটা বন্ড আছে, তো দুইটা বন্ডের একটা হচ্ছে সিগমা, একটা হচ্ছে পাই। হ্যাঁ, প্রথম একটা বন্ধন হচ্ছে সিগমা, একটা হচ্ছে পাই, তাহলে এখানে হচ্ছে আমাদের আরেকটা বন্ধন সিগমা বন্ড। তারপর এখানে একটা সিগমা বন্ড, তারপর এখানে একটা সিগমা বন্ড, তারপরে এটাও আমাদের সিগমা বন্ড। এখানে দুইটা বন্ড আছে, তো দুইটার মধ্যে একটা হচ্ছে সিগমা, একটা হচ্ছে পাই, তাহলে একটা হচ্ছে সিগমা। এখানে সিঙ্গেল বন্ড, এটা সিগমা, সিঙ্গেল বন্ড, এটা সিগমা, সিঙ্গেল বন্ড, এটা সিগমা। এখানে দুইটা বন্ধন আছে, একটা হচ্ছে সিগমা। ঠিক আছে, আচ্ছা, তারপরে এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা। এখানে দুইটা বন্ড আছে, তার মধ্যে একটা হচ্ছে সিগমা। ওকে, তো আপনি এখন গণেন আসলে কয়টা হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, আপনার এই যে এখান থেকে হিসাব করি আমরা, এখান থেকে শুরু করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে এসে থেমে গেছে। এখান থেকে শুরু করে টোটাল আমাদের সিগমা বন্ড আমরা পাইলাম হচ্ছে 14টা। ঠিক আছে, তাহলে আমাদের বেনজালডিহাইড যৌগে কয়টা সিগমা বন্ড আছে? সিগমা বন্ড আছে হচ্ছে 14টা। তো এরকম সিগমা বন্ডের কথা বললে অবশ্যই স্ট্রাকচার এঁকে নেবেন, স্ট্রাকচার এঁকে তারপর আপনি ফাইন্ড আউট করবেন আসলে এখানে সিগমা বন্ড কয়টা আছে। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে C4H8 এই যৌগটিতে কয়টা সিগমা বন্ড আছে? আচ্ছা, C4H8 এটা হচ্ছে মূলত অ্যালকিন। তো আমরা এটা আপনাকে এঁকে দেখাই, স্ট্রাকচারটা আঁকে, তাহলে আপনি বুঝতে পারবেন। CH3CH একটা ডাবল বন্ড দিয়ে দিই, CH বন্ড CH3। ওকে, তো এটা মনে হয় আমাদের হয়ে গেছে C4H8, যেটা 3 4 5 3 8। হ্যাঁ, চারটা কার্বন আর হচ্ছে 8টা হাইড্রোজেন। ওকে, তো এই জায়গাতে মনে রাখবেন যে কটা হাইড্রোজেন সে কটা সিগমা বন্ড। হ্যাঁ, মানে প্রতিটা হাইড্রোজেন একটা করে সিগমা বন্ডের সাথে এখানে সাথে যুক্ত আছে আর কি। তাহলে এখানে তিনটা হাইড্রোজেন, তিনটা বন্ড, তিনটা, এখানে একটা 4টা, এখানে একটা হাইড্রোজেন 5টা, এখানে একটা 6টা, এখানে 7টা, এখানে 8টা, এখানে হচ্ছে আরো 3টা। হ্যাঁ, টোটাল হচ্ছে 11টা। তাহলে আমাদের এই যৌগে টোটাল সিগমা বন্ড আমরা পাচ্ছি হচ্ছে 11টা। ঠিক আছে, তারপরে প্রশ্নে আমাদেরকে বলছে হেটারো অ্যারোমেটিক যৌগ কোনটি? আচ্ছা, হেটারো জিনিসটা আসলে কি? হেটারো মানে হচ্ছে আপনার এমন যৌগ যার মধ্যে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু থাকে। অন্য কোনো পরমাণু বলতে নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে। ঠিক আছে,
আচ্ছা, তো আমাদেরকে বলছে নিচের কোনটা হেটারো অ্যারোমেটিক যৌগ। তো ইথিলিন অক্সাইড যেটা, এটার স্ট্রাকচার হচ্ছে এরকম, এটার স্ট্রাকচার হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের ইথিলিন অক্সাইড। আর বেনজিন, এটাকে তো আপনারা সবাই চেনার কথা, বেনজিন হচ্ছে এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, পিরিডিন, পিরিডিন হচ্ছে এরকম, যার মধ্যে আসলে নাইট্রোজেন থাকে, হ্যাঁ, যার মধ্যে মূলত হচ্ছে আমাদের নাইট্রোজেন থাকে আর কি। এটা হচ্ছে নাইট্রোজেন পরমাণু, সুন্দর করে লিখি, এটা হচ্ছে নাইট্রোজেন পরমাণু। ওকে, এখানে বন্ধন থাকে, এখানে বন্ধন থাকে, এখানে বন্ধন থাকে, এখানে বন্ধন থাকে, এটা হচ্ছে পিরিডিন। তারপর হচ্ছে আপনার টেট্রাহাইড্রোফিউরান, বা অনেক সময় এটাকে লেখা হয় টিএইচএফ, বা অনেক সময় শুধুমাত্র ফিউরান বলেও ডাকা হয়। ওটা হচ্ছে এরকম, এখানে শুধু অক্সিজেন থাকে, হ্যাঁ, এখানে মাঝখানে হচ্ছে আপনার একটা অক্সিজেন থাকে। আচ্ছা, তো এদের মধ্যে আপনার এই বলছে হেটারো অ্যারোমেটিক, হ্যাঁ, এটাও একটা অ্যারোমেটিক যৌগ, হেটারো অ্যারোমেটিক, যেখানে নাইট্রোজেন আছে। এটাও একটা অ্যারোমেটিক যৌগ, যেখানে আসলে হচ্ছে অক্সিজেন আছে, হ্যাঁ। তাহলে এই দুইটাই হচ্ছে সঠিক উত্তর, পিরিডিন এবং টেট্রাহাইড্রোফিউরান, এই দুইটাই হচ্ছে আপনার হেটারো অ্যারোমেটিক যৌগ। হেটারো কেন বলা হইতেছে, এখানে কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য পরমাণু নাইট্রোজেন আছে, আবার এখানে কি আছে, অক্সিজেন আছে। আর এরা যে অ্যারোমেটিক যৌগ, এটা বুঝতে হলে আপনাকে হাকেল তত্ত্ব পড়তে হবে, হ্যাঁ। আপনি একটু জাস্ট ছোট করে একটু সার্চ দিয়ে নিন হাকেল তত্ত্ব আসলে কি। এই হাকেল তত্ত্ব দিয়ে বোঝা যায় আসলে এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। কিংবা আপনি মুখস্থ রাখতে পারেন, আপনার বইতে হাতে গোনা কয়েকটা এই অ্যারোমেটিক যৌগই দেওয়া আছে, যেগুলো আসলে হচ্ছে মুখস্থ করা খুব ইজি আর কি। তো পিরিডিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ, আবার টেট্রাহাইড্রোফিউরান এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। ওকে, তারপরটা আমাদেরকে বলতেছে যে C5H12 সংকেত বিশিষ্ট যৌগের কয়টা সমাণু সম্ভব। আচ্ছা, C5H12 এটা মূলত হচ্ছে আপনার অ্যালকেন, বা হচ্ছে পেন্টেনের সংকেত আর কি, হ্যাঁ, এটা মূলত হচ্ছে পেন্টেনের সংকেত। তো আমরা যদি এটা আসলে সমানু রাখতে চাই, আপনার উদ্ভূত বা জাতক একটা প্রসেস আছে, সেখান থেকে আপনার এটা সমাণু বের করাটা আপনার জন্য ইজি হবে। যেমন ওই ওই প্রসেস অনুযায়ী আমরা চাইলে প্রথমে এটাকে নিয়ে জাস্ট একটা লিনিয়ার চেইন একটা বানাইতে পারি, জাস্ট এই যে এরকম, জাস্ট পাঁচটা কার্বন, জাস্ট CH3, CH2, 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 CH3, এরকম বানাতে পারি, জাস্ট পাঁচটা কার্বন দিয়ে বানাই দিলাম। আপনি গুণে দেখেন, এখানে পাঁচটা কার্বন আর আর 12টা হাইড্রোজেন হবে। তো এটাকে আমরা বলি হচ্ছে এন পেন্টেন, এটার নাম হচ্ছে এন পেন্টেন, ঠিক আছে। ওকে, আবার এই যৌগটার মধ্যেই যদি আপনার এরকম থাকে, যে মনে করেন পাশে যদি দুইটা শিকল থাকে, যে এরকম CH3, আমার হলো কেন, CH3 কার্বন, এখানে যে একটা শিকল অ্যাড করে দেন, CH3, এখানে হাইড্রোজেন, CH2, CH3, কয়টা হইলো, 1 2 3 4 5। এটাকে আমরা বলি হচ্ছে আইসোপেন্টেন, এটাকে আমরা বলি আইসোপেন্টেন, বাংলাতে লিখি আইসোপেন্টেন। তো এটা হচ্ছে একটা সমান হইতে পারে। আর এই জায়গাতে যদি আপনার তিনটা থাকে, হ্যাঁ, মানে প্রান্তে যদি আপনার তিনটা থাকে, তখন আমরা তাকে বলি হচ্ছে নিও, তাকে আমরা বলি নিও। তো এটা হইতে পারে হচ্ছে এরকম, CH3 কার্বন, এখানে একটা দিলাম CH3, এখানে একটা দিলাম CH3, তারপর এই জায়গায় দিলাম হচ্ছে CH3। তো আপনারা দেখেন এখানে পাঁচটা কার্বন হয়েছে, 1 2 3 4 5। তো পাঁচেতে পাঁচটা কার্বন, আবার সাইডে হচ্ছে তিনটা শাখামূলক, হ্যাঁ, তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে নিওপেন্টেন, এটাকে বলা হয় হচ্ছে নিওপেন্টেন। তো এখান থেকে আপনি এই তিন রকমের সমানতা আপনি পাইতে পারেন আর কি, হ্যাঁ। তাহলে আমাদের প্রশ্ন যেটা ছিল, এই সংকেত বিশিষ্ট যৌগের কয়টা সমাণু সম্ভব, এখানে হচ্ছে তিনটা সমাণু সম্ভব, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, আমাদেরকে একটা যৌগ দিয়ে দিছে, একটা যৌগ দিয়ে দিছে যেখানে ডাবল বন্ড আছে। আচ্ছা, ফাইন, যৌগটি কোন ধরনের সমানতা প্রদর্শন করবে। তো দেখেন, যৌগটা একটু ভিন্ন রকমের, আবার এখানে ডাবল বন্ড দেওয়া আছে, হ্যাঁ। তো যেহেতু ডাবল বন্ড দেওয়া আছে, তাহলে আমি মোটামুটি আইডিয়া করতে পারি এটা জ্যামিতিক সমানতা হইতে পারে, হ্যাঁ, এটা মোটামুটি জ্যামিতিক সমানতা হইতে পারে। তো আমরা টেস্টিফাই করি যে আসলে এটা জ্যামিতিক সমানতা হবে কিনা। আচ্ছা, আগেরটা আশা করি আপনি বুঝছেন, আমি আগেরটা সরিয়ে দিই, আমি এটা সরিয়ে দেই, এগুলা এই সাইডে উপরের প্রশ্ন নিয়ে চলে আসে আর কি, এটাকে সরাই ফেলি। ওকে, আচ্ছা, তো আমরা করি কি, এটাকে একটু সুন্দর একটা স্ট্রাকচার দেই, তাহলে আপনার জন্য বুঝতে একটু সুবিধা হবে, হ্যাঁ, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এদের যে এটা যেভাবে আঁকছে আমি একটু অন্যভাবে আঁকবো, তাহলে আপনি যেটা বুঝতে পারবেন। এখানে CH3 দিলাম, এখানে হচ্ছে ক্লোরিন দিলাম, ডাবল বন্ড, এখানে কার্বন দিলাম, এখানে ক্লোরিন দিলাম, আর এখানে হচ্ছে আমাদের বেনজিন রিংটা দিলাম। আচ্ছা, তো দেখেন তো, এই দুটা কি সেম, বা এই দুটা কি সেম, এটা কিন্তু সেম না। যেমন এই যে এইটা, এটা এটা ডিফারেন্ট,
আবার এইটা এইটা ডিফারেন্ট। হ্যাঁ, তো এরকম যদি ডিফারেন্ট হয়, আবার এই মাঝখানে যদি হচ্ছে আপনার ডাবল বন্ড থাকে, মানে কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব না হয় বা হচ্ছে বা ডাবল বন্ড থাকে, তখন আমরা তাকে বলি হচ্ছে জ্যামিতিক সমানতা। ওকে, আচ্ছা, আমাদের তারপর প্রশ্ন 7 নম্বরটা, আলোক সমানতা প্রদর্শন করে। আচ্ছা, আলোক সমানতা প্রদর্শন করবে তারাই যাদের মধ্যে মনে করেন হচ্ছে কাইরাল কার্বন থাকবে, যাদের মধ্যে মনে করেন হচ্ছে কাইরাল কার্বন থাকবে। এখন কাইরাল কার্বন মানে কি, যেই কার্বনের মধ্যে আপনার এই 4 ধরনের ভিন্ন ভিন্ন মূলক থাকবে, সেটাকে বলা হইতেছে হচ্ছে আপনার কাইরাল কার্বন। তো আমরা দেখি আসলে এখানে 4টা আছে, তো তো টেস্ট করব, দেখি যদি সঠিক উত্তর পেয়ে যাই তাহলে আর বাকিগুলো টেস্ট করব না। আমাকে বলছে বিউট টু অল। হ্যাঁ, বিউট মানে কি, 4টা কার্বন, বিউট মানে হচ্ছে 4টা কার্বন। তো ফার্স্ট অফ অল আমি এখানে 4টা কার্বন দিয়ে দিব, 1 2 3 4, 4টা কার্বন দিয়ে দিলাম। তো বলছে বিউট টু অল, মানে 2 নম্বর কার্বনে একটা হাইড্রোক্সিল থাকবে। ওকে, আচ্ছা, আর কিছু দেওয়া আছে, আর কিছু বলা নাই, তাহলে আমি কার্বন বাকিগুলো ফিল আপ করে দিই। তাহলে CH3, এখানে কার্বন, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে সিঙ্গেল বন্ড, এখানে হবে হচ্ছে CH2, এখানে সিঙ্গেল বন্ড, এখানে থাকবে হচ্ছে CH3। ঠিক আছে, তো আমরা দেখি এখানে আসলে 4টা ভিন্ন ভিন্ন মূলক আছে কিনা। এ পাশে OH, এ পাশে CH3, এ পাশে C2H5, আর এই জায়গায় একটা হাইড্রোজেন। চমৎকার, হ্যাঁ আমরা উত্তর পেয়ে গেছি। এটাই আসলে আমি এই হাইড্রোজেনটাকে সুন্দর করে লিখে আপনাকে বোঝানোর জন্য। দেখেন, এই কার্বনের মধ্যে 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে, যে এই পাশে OH, এই পাশে CH3, এই পাশে হাইড্রোজেন, আর এই পুরোটা মিলে C2H5। তার মানে এটা একটা কাইরাল কার্বন। এখানে একটা স্টার চিহ্ন দিয়ে দিই। হ্যাঁ, তাহলে যদি কাইরাল কার্বন থাকে, সে অবশ্যই আলোক সমানতা প্রদর্শন করবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা। তো কষ্ট করে পরেরগুলো আমাকে টেস্ট করতে হলো না, আমি প্রথমত সঠিক উত্তর পেয়ে গেছি, পরেরগুলো টেস্ট করলাম না। ওকে, আপনি করে দেখেন, পরেরগুলো কাইরাল কার্বন হবে না। আচ্ছা, তারপর প্রশ্ন, আলোক সক্রিয় সমানতা হওয়ার জন্য অ্যালকেনের সর্বনিম্ন কার্বন সংখ্যা কত হইতে হবে? মানে আমাদের একটা অ্যালকেনে, যদি আমরা অ্যালকেন নেই, সেই অ্যালকেনের মিনিমাম কার্বন কয়টা হইতে হবে? আচ্ছা, তো আলোক সমানতা হওয়ার জন্য আপনি প্রথমে বুঝতে পারছেন কাইরাল কার্বন হইতে হবে। যদি কাইরাল কার্বন হইতে হয়, আবার আপনাকে মেনশন করে দিছে অ্যালকেন, অন্য কিছু না, শুধুমাত্র অ্যালকেন। ঠিক আছে, তো আমরা আসলে আপনাকে দেখাই, এটা মনে করেন হচ্ছে মেইন কার্বন। হ্যাঁ, তো আমরা করবো কি, এটার সাথে আরো ভিন্ন ভিন্ন 4টা মূলক দিব। তাহলে প্রথম মূলক দিলাম মনে করেন হচ্ছে হাইড্রোজেন, মানে অ্যালকেনের সিঙ্গেল বন্ড হিসেবে হাইড্রোজেন থাকতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর এদিকে দিলাম মনে করেন হচ্ছে CH3, এদিকে দিলাম মনে করেন হচ্ছে C2H5, আর এদিকে দিলাম মনে করেন হচ্ছে C3H7। ওকে, এদিকে দিলাম C3H7। মানে আবার যদি অ্যালকেন বলছে, তো এই জন্য সবগুলো সিঙ্গেল বন্ড দিছে, অন্য কিছু আমরা দেই নাই। তাহলে কার্বন আসলে কয়টা হয়? 1 2 3 4 5 6 7, টোটাল আসলে মিনিমাম 7টা কার্বন লাগবে যদি আপনার অ্যালকেনের জন্য আমরা একটা আলোক সক্রিয় যৌগ বানাতে চাই। উত্তর হচ্ছে আমাদের ক নম্বরটা 7। আচ্ছা, তারপর প্রশ্ন, C3H6O সংকেত দ্বারা গঠিত সম্ভাব্য কার্যকরী মূলক সমানত হলো। কার্যকরী মূলক সমানত হলো, দেখেন এই যে স্ট্রাকচারটা C3H6, প্রথম অংশটা হচ্ছে অ্যালকিন, আর পরেরটা অংশ আছে হচ্ছে অক্সিজেন। তো আপনি একটা সূত্র লিখে রাখেন, এটা আপনার জন্য কাজে লাগবে। যদি কখনো এমন থাকে যে অ্যালকিন প্লাস হচ্ছে অক্সিজেন, আচ্ছা আমি এখানে শুধু ও লিখি, ও, হ্যাঁ আপনি বুঝতে পারছেন, যদি অ্যালকিন প্লাস অক্সিজেন থাকে, আমরা এখান থেকে 2টা মূল্য পাবো। একটা পাবো হচ্ছে অ্যালডিহাইড, একটা পাবো হচ্ছে কিটোন। ওকে, মানে সংকেতটা হবে হচ্ছে এরকম, CnH2n প্লাস হচ্ছে অক্সিজেন। আর যদি কখনো এমন থাকে অ্যালকেন প্লাস হচ্ছে অক্সিজেন, তাহলে ওইখান থেকে আমরা পাবো হচ্ছে, একটা পাবো হচ্ছে আপনার ইথার, আর একটা পাবো হচ্ছে আপনার অ্যালকোহল। এটা অনেক কাজের জিনিস, একটু টাইম লাগলেও এটা আপনি তুলে নিয়েন এবং এটা প্র্যাকটিস করেন, এটা পরীক্ষায় এমসিকিউতে আসে। হ্যাঁ, ওকে, আমাদের এখানে কি আছে? আমাদের এখানে আছে হচ্ছে C3H6, মানে হচ্ছে অ্যালকিন প্লাস অক্সিজেন। তাহলে কি হবে? অবশ্যই অ্যালডিহাইড হবে, অবশ্যই কিটোন হবে। তো সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। অ্যালকোহল হওয়ার কোনো প্রশ্নই আসে না, অ্যালকোহল আসার কোনো চান্সেস নাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত মিটার? এটা হচ্ছে 0.13 ন্যানোমিটার। আপনি বেনজিনের যে প্রপার্টি আছে সেটা পড়লে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। আর এখানে বাকি যেগুলো দেওয়া আছে 0.154, এটা হচ্ছে অ্যালকেনের। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকেন, এগুলো মুখস্থ রাখেন। তারপরে 0.134, এটা যেটা, এটা হচ্ছে অ্যালকিনের, এটা হচ্ছে অ্যালকিনের। আর 0.120 যেটা, সেটা হচ্ছে অ্যালকাইনের। হ্যাঁ,
এটা হচ্ছে অ্যালকাইনের। পরেরটা, কোনটা নন অ্যারোমেটিক যৌগ, মানে কোনটা আসলে অ্যারোমেটিক না? হেক্সাক্লোরোবেনজিন, মানে বেনজিন যেহেতু আছে তার অবশ্যই সেটা অ্যারোমেটিক, হ্যাঁ। আচ্ছা, সাইক্লোহেক্সেন এটা অ্যারোমেটিক না। সাইক্লোহেক্সেন মানে হচ্ছে জাস্ট আপনার এই 6টা কার্বন এই রিং অনুসারে থাকবে, হ্যাঁ। এই মাঝখানে কোনো এই যে গোলাকারের যে যে রিং টিং এরকম কোনো কিছু থাকবে না, ঠিক আছে, বা কোনো ডাবল বন্ড থাকবে না, বা এই যে এরকম কোনো কিছু থাকবে না, এরকম কোনো কিছু থাকবে না, হ্যাঁ। যদি এরকম কিছু থাকে সেটাকে বলা হয় বেনজিন, আর এরকম কিছু না থাকলে সেটাকে বলা হয় সাইক্লোহেক্সেন। তো সাইক্লোহেক্সেন আসলে অ্যারোমেটিক যৌগ না। পিরিডিন এটা অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক অ্যারোমেটিক আর কি, হ্যাঁ। এখানে এটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ। আর কার্বলিক অ্যাসিড যেটা মূলত হচ্ছে ফেনল, কার্বলিক অ্যাসিড মূলত হচ্ছে ফেনল। আপনারা হয়তো বা জানেন যে কার্বলিক অ্যাসিড দিয়ে আসলে ওই যে সাপ তাড়াইতে ইউজ করা হয় আর কি। কারণ ঘরে যদি সাপ বা এরকম কিছু ঢুকে যায় সেটা বের করার জন্য কার্বলিক অ্যাসিড রাখলে সাপ আর সেই ঘরে প্রবেশ করে না। আচ্ছা, পরের প্রশ্ন, কোনটা বেনজিন বলের সক্রিয়তা হ্রাস করে? জেনে রাখেন, যদি হচ্ছে আপনার ডাবল বন্ড যুক্তমূলক, ডাবল বন্ড যুক্তমূলক, হ্যাঁ, এদেরকে বলা হয় হচ্ছে মেটা ইন্ডিকেটর, এদের নাম হচ্ছে মেটা নির্দেশক। এরা হচ্ছে মেটা নির্দেশক। এরা করে কি বেনজিনের সক্রিয়তা হ্রাস করে। জেনে রাখেন, কাজে লাগবে, এরা বেনজিনের সক্রিয়তা হ্রাস করে, ঠিক আছে। আর যেটা সিঙ্গেল বন্ড মূলক এটা হচ্ছে ভাইস ভার্সা, এটার উল্টা, সেটা হচ্ছে আপনার অর্থপ্যারা ইন্ডিকেটর, আর বেনজিন বলে সক্রিয়তা বাড়ায়। এই জায়গায় বেনজিন বলে সক্রিয়তা হ্রাস করে কোনটা? সিএচও, এটার মধ্যে ডাবল বন্ড আছে, ঠিক আছে। আপনি যদি ভেঙে দেখান, সি ডাবল বন্ড অক্সিজেন হাইড্রোজেন, হ্যাঁ। তো যেহেতু এখানে ডাবল বন্ড আছে, তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আসলে আপনার মেটা ইন্ডিকেটর, আর যেটা বেনজিন বলে সক্রিয়তা হ্রাস করে। CHR2 ডাবল বন্ড নাই, সবগুলো সিঙ্গেল বন্ড, হ্যাঁ। এই এখানে বাকি যে যতগুলো দেখতেছেন সবগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড থাকে। যেমন আমি আপনাদের দেখাই দিই, CHR2, তাই না? এই জায়গায় হাইড্রোজেন, এই জায়গায় আর, এই জায়গায় আর, সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড। তো সিঙ্গেল বন্ড থাকলে সক্রিয়তা বাড়ায়, আর ডাবল বন্ড থাকলে সক্রিয়তা হ্রাস করে। আচ্ছা, তারপর প্রশ্ন, কোনটা অর্থপ্যারা নির্দেশক? এই যে মাত্রই আপনাকে বললাম যে যদি সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড থাকলে হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক, হ্যাঁ। সিঙ্গেল বন্ড থাকলে হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। চোখ খুলে শুনে রাখেন। আর অর্থপ্যারা নির্দেশক হচ্ছে সক্রিয়তা বাড়ায়, এরা সক্রিয়তা বাড়ায়। তো এখানে NO2 যেটা, এখানে নাইট্রোজেনের সাথে সরাসরি ডাবল বন্ড আছে। যেমন আপনি যদি স্ট্রাকচার দেখেন, নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন, তারপর এভাবে দিয়ে অক্সিজেন থাকে আর কি। তো এটার মধ্যে যেহেতু ডাবল বন্ড আছে তার মানে এটা হচ্ছে মেটা। SO3H আপনি স্ট্রাকচার দেখলে দেখবেন এটার মধ্যে ডাবল বন্ড আছে, তার মানে এটা হচ্ছে মেটা নির্দেশক। আর NHCO CH3 যদি আপনি দেখেন, নাইট্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, তারপর এখানে কার্বন দিলাম, ওই কার্বনের সাথে ওই NCO CH3, ঠিক আছে। নাইট্রোজেনের সাথে এখানে আসলে কোনো ডাবল বন্ড নাই, যেহেতু কোনো ডাবল বন্ড নাই মানে তিনটাই সিঙ্গেল বন্ড, তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে। আর CHO এটার মধ্যে তো আপনার ডাবল বন্ড আছে, এটা আপনারা জানেন, এটা হচ্ছে কার্বনিল মূলক, ডাবল বন্ড আছে, তাহলে ওইটা হচ্ছে আমাদের মেটা ইন্ডিকেটর। তাহলে কোনটা অর্থপ্যারা নির্দেশক? এটা হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক, যেহেতু এর মধ্যে আসলে নাইট্রোজেন যে পরমাণু যেটা মানে সেন্টার পরমাণু যেটা, এর মধ্যে আসলে কোনো ডাবল বন্ড নাই, মানে সবগুলো সিঙ্গেল বন্ড, এই জন্য এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা, কোনটা কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দেয়? কোনটা কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দেয়? দেখেন, আমরা জানি যে যারা হচ্ছে আপনার এই কার্বনিল মূলক আর কি, যারা মূলত হচ্ছে কার্বনিল মূলক, একমাত্র তারাই হচ্ছে আপনার কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দেয়। কার্বনিল মূলক হচ্ছে দুইটা, কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দিবে হচ্ছে আমাদের কার্বনিল মূলক, আর কার্বনিল মূলক হচ্ছে অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন। অ্যালডিহাইড প্লাস হচ্ছে কিটোন, এরা হচ্ছে আপনার কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দেয়। তো এখানে আপনি দেখতে পারতেছেন এই এটা হচ্ছে অ্যালকেন, CH2 এটা এখানে ডাবল বন্ড হবে আর কি, মিস্টেক করছে এটা। এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালডিহাইড, তার মানে এই যে অ্যালডিহাইড যেটা CH3CHO এ মূলত কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কোন ধরনের? জেনে রাখেন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা মূলত হয় হচ্ছে বেনজিন রিং এর মধ্যে, মূলত হয় হচ্ছে বেনজিন রিং এর মধ্যে। আর বেনজিন রিং সব সময় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ঠিক আছে। তো যেহেতু ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বেনজিন রিং এ হয় আর বেনজিন রিং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তাহলে আমাদের উত্তর হচ্ছে খ নম্বরটা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আচ্ছা, আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, অ্যাসেন্টো বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাসেন্টো বিক্রিয়া দুই ধাপে ঘটে না, অ্যাসেন্টো বিক্রিয়া মূলত হচ্ছে আপনার এক ধাপে ঘটে, ঠিক আছে।
SN1 যেটা আছে সেটা দিতে হবে ঘটে আর কি। নিউক্লিওফাইলের উপর নির্ভর করে ডেফিনেটলি নিউক্লিওফাইল কত দ্রুত আক্রমণ করতেছে বা কিভাবে আসতেছে তার উপর মূলত আমাদের SN2টা ডিপেন্ড করে। ইনভার্সন ঘটে, হ্যাঁ অবশ্যই ইনভার্সন ঘটে। SN2 বিক্রিয়ায় আপনার আবিষ্কারের নাম অনুসারে এটাকে বলা হয় ওয়ালডেন ইনভার্সন। হ্যাঁ, আপনি হাজারি নাকসারের বইতে পাবেন বা যে কোনো একটা বইতে পাইতে পারেন, এটাকে বলা হয় ওয়ালডেন ইনভার্সন। আর এই ওয়ালডেন ইনভার্সন কেন বলে আপনাকে একটু জাস্ট আমি এক্সপ্লেন করে দিই। যে মনে করেন আমাদের একটা মূলক ছিল হচ্ছে এরকম কার্বন, এই জায়গাতে মনে করেন হচ্ছে আমাদের ছিল হচ্ছে অ্যালকাইল গ্রুপ, আর এই জায়গাতে মনে করেন হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে মনে করেন হাইড্রোজেন, আর এই জায়গাতে আমাদের হ্যালাইডটা মনে করেন হচ্ছে আচ্ছা ব্রোমিন না দিয়ে আমি এক্স দিই, হ্যাঁ, যেটা মনে করেন হচ্ছে আমাদের এক্স। তো আমাদের নতুন যে মূলকটা আগত মূলকটা হাইড্রক্সিল OH মাইনাস, ও মনে করেন হচ্ছে এই জায়গাতে আক্রমণ করবে। তো আক্রমণ করার জন্য মাঝখানে একটা কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হবে, যেটা আপনি জানেন, এই ডট ডট দিয়ে একটা কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হবে। আর এই কমপ্লেক্স অবস্থার পরে দেখা যায় কি যে এরকম এরকম একটা অবস্থা হয় যে কার্বনের সাথে এই জায়গাতে ওএইচটা যুক্ত হয়ে যায়। যুক্ত হওয়ার পর আর হ্যালাইড যেটা আছে ওইটা চলে যায়। আর অ্যালকাইল গ্রুপটা এখানে ছিল, বাট সে আপনার দেখা যায় কি তার অপোজিট ডিরেকশনে এটা চলে যায় হচ্ছে এদিক বরাবর। হাইড্রোজেন যেটা এরাও অপোজিট ডিরেকশন বরাবর চেঞ্জ হয়, মানে তার ডিরেকশনটা পুরোপুরি ইনভার্সন বা ইনভার্ট বা হচ্ছে আপনার উল্টা হয়ে যায় আর কি, বুঝতে পারছেন? এখানে যেরকম থাকে যে মনে করেন হচ্ছে এখানে হাইড্রোজেন, আচ্ছা এই হাইড্রোজেনটা মনে করেন আপনি এই জায়গায় দিলে এটা আপনি ভালো মতো বুঝতে পারবেন। এই হাইড্রোজেন ছিল মনে করেন হচ্ছে উপরে, হ্যাঁ, এই হাইড্রোজেন ছিল মনে করেন হচ্ছে এই জায়গাতে। তো আরেকটু নিচে দিই তাহলে সুবিধা হবে। এটা মনে করেন ছিল হচ্ছে এই সাইড বরাবর, বাট এই জায়গাতে এটা হয়ে যাবে তার অপোজিট ডিরেকশন বরাবর। তো দেখে মনে হবে কি এটা এটা সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। যেমন আর গ্রুপ ছিল হচ্ছে এই সাইডে, বাট নতুন যে কনফিগারেশনটা হয় সেইখানে অ্যালকাইল গ্রুপটা তার বিপরীত দিক সাইড বরাবর চলে যায় আর কি। এটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, তো 2D হতে আপনাকে বুঝতে সমস্যা হতে পারে, বাট কথা হচ্ছে ওইটাই, এখানে আর গ্রুপ যেদিকে থাকবে নতুন স্ট্রাকচারে সে তার বিপরীত দিকে চলে যায়। তো এখানে আবিষ্কারকের নাম হচ্ছে আপনার বিজ্ঞানী ওয়ালডেন, হ্যাঁ, তো তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে ওয়ালডন ইনভার্সন। তাহলে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের 2 ও 3 নিউক্লিওফিলের উপর নির্ভর করে, আর এখানে আমাদের ইনভার্সন ঘটে। আচ্ছা, তারপর প্রশ্ন, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার প্রয়োজন, হ্যাঁ 3 ডিগ্রির ক্ষেত্রে SN1টা সবচাইতে ভালো হয়, তারপর 2 ডিগ্রি, এভাবে আর কি আপনার বিক্রিয়াটা চলতে থাকে। তারপর আমাদেরকে বলছে যে বিক্রিয়াটা পোলার দ্রাবকে ঘটে। আচ্ছা, পোলার দ্রাবক বলতে কি? পোলার দ্রাবক মানে হচ্ছে আপনার এই যে পানি যেটা আছে না, H2O বা অ্যাকোয়াস, এগুলোকে বলা হইতেছে হচ্ছে আপনার পোলার দ্রাবক। হ্যাঁ, তাহলে আপনার S1 বিক্রিয়াটা মূলত পোলার দ্রাবকেই হয়। কারণ আপনার মূলত এই আমরা যেটাকে বলি আর কি, জল দিলে হয় অ্যালকোহল, মানে আপনার অ্যাকোয়াস মিডিয়াম দিলেই মূলত প্রতিস্থাপন বিক্রিয়াটা বা হচ্ছে আপনার SN2 বিক্রিয়াটা হয় আর কি। তাহলে পোলার দ্রাবকে ঘটে। আচ্ছা, অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয় না, এখানে আসলে অবস্থান্তর হয় না, এখানে মূলত আসলে প্রতিস্থাপন হয়। তাহলে আমাদের 3 নম্বর অপশনটা হচ্ছে না, এটা বাদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। তারপর আমাদের একটা বিক্রিয়া দিয়ে দিছে, এখানে হচ্ছে একটা অ্যালকিন, সেই অ্যালকিনের সাথে আমরা হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে দিছি। আর এখানে হচ্ছে আপনার একটা প্রবক দিচ্ছে হচ্ছে H2O2, হ্যাঁ, H2O2। তো আপনি বুঝতে পারতেছেন এটা আসলে হচ্ছে বিপরীত মার্কনিকভ, হ্যাঁ, বিক্রিয়াটা হচ্ছে বিপরীত মার্কনিকভ, কারণ বিপরীত মার্কনিকভের শর্ত হচ্ছে আপনার এখানে হাইড্রোজেন ব্রোমাইড থাকতে হবে আর একটা পারক্সাইড থাকতে হবে। তো নর্মালি আমরা মার্কনিকভে কি পড়ছিলাম, মার্কনিকভে হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া, মানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। আর বিপরীত মার্কনিকভ হচ্ছে এটার উল্টা, যেখানে হাইড্রোজেন কম সেখানে যুক্ত হবে। তাহলে এই জায়গাতে যুক্ত হলো হচ্ছে হাইড্রোজেন, আর এই জায়গাতে যুক্ত হলো হচ্ছে আপনার ব্রোমিন। তাহলে এ হচ্ছে প্রধান উৎপাদ, হ্যাঁ, এই যেটা এটা হচ্ছে প্রধান উৎপাদ, যেটা হচ্ছে আমাদের যে এটা হচ্ছে প্রধান উৎপাদ। তাহলে এটা স্ট্রাকচারটা আসলে কি? এটা হচ্ছে RCH2, এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে আর কি, মূলত বন্ডটা হচ্ছে যৌগটা হচ্ছে এরকম, আর CH2 সিঙ্গেল বন্ড, CH2 পরে হচ্ছে আমাদের ব্রোমিন, এরকম যৌগ আছে কিনা? আর CH2 ওইস না, আর CH2 বিয়ার, হ্যাঁ 3 নম্বর যেটা আছে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা বিপরীত মার্কনিকভ, আপনাকে বুঝে নিতে হবে। তারপরে আমাদের 19 নম্বরটা, এটা উদ্দীপক সেম, বিপরীত মার্কনিকভের উদ্দীপক। বলছে উক্ত বিক্রিয়া মার্কনিকভ নীতি প্রযোজ্য নয়। হ্যাঁ ঠিক আছে, এটা যেহেতু বিপরীত মার্কনিকভ, মার্কনিকভ নীতি আমাদের প্রযোজ্য হবে না। তো এখানে এ হচ্ছে প্রধান উৎপাদ, উৎপাদ এ আলোক সক্রিয়। আচ্ছা দেখি আমরা, উৎপাদ এ হচ্ছে আমাদের এইটা। তাহলে আমাদের এমন কোনো কার্বন কি আছে যেখানে আসলে 4টা ভিন্ন ভিন্ন মূলক, এই কার্বনে 2টা হাইড্রোজেন একই রকম না, এই কার্বনে 2টা হাইড্রোজেন একই রকম না, 4টা ভিন্ন মূলক আসলে নাই। যেহেতু 4টা ভিন্ন মূলক আসলে নাই, তাহলে উৎপাদ আলোক সক্রিয় এটা হবে না, এটা ভুল। মুক্তমূলক সিস্টেমের মধ্যে বিক্রিয়াটা সংঘটিত হয়, হ্যাঁ, আপনার বিপরীত মার্কনিকভ যেটা সেটা হয় হচ্ছে মুক্তমূলক সৃষ্টির মাধ্যমে, আর নরমাল মার্কনিকভ যেটা সেটা হয় হচ্ছে আপনার ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। সঠিক উত্তর হচ্ছে 1 ও 3।
তারপরে প্রশ্ন, নিচের কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়? দেখেন, হফম্যান ডিগ্রেডেশন বলাই আছে, এখানে কার্বন সংখ্যা কমে যায়। হফম্যান ডিগ্রেডেশনে কার্বন সংখ্যা কমে যায়, এটা আপনার যদি বিক্রিয়া পড়ে থাকেন আপনি জানার কথা। উডস বিক্রিয়া, হ্যাঁ উডস বিক্রিয়াতে কার্বন সংখ্যা বেড়ে যায়, কারণ আপনার প্রাইমারি কার্বনে যে কটা কার্বন থাকে উডস বিক্রিয়া দেখা যায় কি তার ডাবল কার্বন হয়ে যায়, এটা আপনারা জানার কথা। অ্যালকেনের একটা ফেমাস বিক্রিয়া, ইনফ্যাক্ট 9-10-এ ছিল, আর আপনি না পড়লে সমস্যা নাই। উডস বিক্রিয়া জেনে রাখেন, আপনি যে কটা কার্বন নিবেন উৎপাদে সেই কার্বনের ডাবল হয়ে যায়। ডিকার্বক্সিলেশন, এখানে আসলে বুঝে বলাই আছে, ডিকার্বক্সিলেশন মানে কার্বন সংখ্যা কমে যাবে। সমানুকরণ, এখানে আসলে কার্বন সংখ্যা সেম থাকে, প্রথমে যে কটা কার্বন থাকে ওইটার আপনি যদি সমানুকরণ বা সমানু বের করেন পরবর্তীতে কার্বন সেম থাকবে, চেঞ্জ হবে না। আচ্ছা, এখানে হচ্ছে ইথাইন, ইথেনের সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করছি আর প্রভাবক বিষ দিছি, হ্যাঁ প্যালাডিয়াম আর হচ্ছে বেলিয়াম সালফেট। তাহলে আমরা ইথেন থেকে পাবো হচ্ছে আপনার ইথেন, হ্যাঁ ইথেন থেকে পাবো হচ্ছে ইথেন। ইথেন মূলত হচ্ছে এই যে এটা সিএইচ, আচ্ছা ইথেন, আমরা ইথেন না আমরা ইথিন পাবো, হ্যাঁ সিএইচ। তো এটার সাথে আমরা করছি কি হাইড্রোজেন যুক্ত করছি, তো প্রভাবক প্রভাবক দিছি, এখানে প্যালাডিয়াম দিছি, বেরিয়াম সালফাইড, প্রভাবক প্রভাবক দিছি আমরা। দেওয়ার পরে বিক্রিয়া জাস্ট একটা স্টেপে হবে, এখানে হবে হচ্ছে CH2 ডাবল বন্ড হচ্ছে CH2। তো এটা কোথায় আছে যে CH2 ডাবল বন্ড CH2। জেনে রাখেন যদি আমরা এই প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট না দিতাম তাহলে সাথে সাথে এই যে যেটা আছে না এটা ভেঙে গিয়ে এখান থেকে সেটা হয়ে যেত হচ্ছে অ্যালকেন, মানে CH3 হয়ে যেত আর কি। এটা তখনই হয়তো যদি আপনি এই প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট না দিতেন। আচ্ছা, তারপর প্রশ্ন, অতিরিক্ত ইথাইল অ্যালকোহলকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফুরিকের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় হচ্ছে ইথার, উৎপন্ন হয় হচ্ছে ইথার। আমরা নর্মালি জানি যে সালফুরিক অ্যাসিড আর হচ্ছে আমাদের অ্যালকোহল এরা বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে অ্যালকিন। বাট যদি কখনো আমরা আপনার ইথাইল অ্যালকোহলটা অতিরিক্ত বা বেশি দিয়ে দিই তো দেখা যায় কি ওই ক্ষেত্রে আমাদের ইথার উৎপন্ন হয়, যেটা হচ্ছে আমাদের এই যে এটা, এই ইথারটা উৎপন্ন হবে। ইথাইল অ্যালকোহল যেহেতু আপনি নিছেন তো ইথাইল অ্যালকোহলের জন্য এখানে এই ইথাইল ইথার যেটা এটা উৎপন্ন হবে আর কি। আচ্ছা, ইথানলের সাথে কোন যৌগটি মিশিয়ে পাওয়ার অ্যালকোহল উৎপন্ন হয়? দেখেন, আমরা যদি ইথানলের সাথে বেনজিন মিক্স করি, যদি আপনি বেনজিন মিক্স করি তখন সেখান থেকে আপনি পাওয়ার অ্যালকোহল পাওয়া যাবেন, ঠিক আছে। আর পাওয়ার অ্যালকোহল হচ্ছে আপনার এমন একটা অ্যালকোহল যেখানে হচ্ছে আপনার এই 80% পেট্রোল থাকে আর 20% ইথানল থাকে আর কি। তো ইথানলের সাথে আমরা যদি বেনজিন মিশাই বা পেট্রোলের মতো উপাদান মিশাই তখন সেটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার অ্যালকোহল। আচ্ছা, তারপরে প্রশ্ন আমাদের এটা কেটে গেছে বাট একটু বুঝতে ট্রাই করি আর কি। কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে? দেখেন, হ্যালোফর্ম বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করবে? যারা হচ্ছে আপনার মিথাইল কার্বনিল, যাদের মধ্যে আপনার মিথাইল কার্বনিল থাকে, আমি আপনাকে লিখে দিই। হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণের শর্ত হচ্ছে মিথাইল কার্বনিল, মিথাইল কার্বনিল মানে কি? মিথাইল কার্বনিল মানে হচ্ছে যে এরকম CH3, এটা হচ্ছে মিথাইল CO, এটা হচ্ছে মিথাইল কার্বনিল, হ্যাঁ। অথবা যাদেরকে আমরা জারিত করলে মিথাইল কার্বনিল প্রডিউস হওয়ার একটা চান্সেস আছে, তাদের একমাত্র তারাই মূলত হচ্ছে আপনার হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ঠিক আছে। এটা খুব ভালো মতো জেনে রাখেন, মিথাইল কার্বনিল অথবা যাদেরকে জারিত করলে মিথাইল কার্বনিল প্রডিউস হয় একমাত্র তারাই হচ্ছে আপনার হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। অথবা জারিত করলে যাদেরকে জারিত করলে মিথাইল কার্বনিল প্রডিউস হয়, আপনি যদি তাদেরকে নেন তখন আপনি মূলত হ্যালোফর্ম বিক্রিয়া হবে আর কি। বেনজিন, এখানে তো আসলে মিথাইল আসার কোনো চান্সেসই নাই। ফেনল, কোনো চান্সেস নাই। ইথানল, আচ্ছা ইথানলে কি হইতে পারে? ইথানলের স্ট্রাকচারটা আমরা দেখি, CH3 CHO, দুইটা কার্বন, হ্যাঁ ইথানল। এই দেখেন মিথাইল কার্বনিল, যেহেতু মিথাইল কার্বনিল আসছে এই জায়গায় তার মানে ইথানল যেটা সে হচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, কোনটি বিষম চাক্রিক যৌগ? বিষম চাক্রিক মানে হচ্ছে আপনার যে রিংটা থাকবে, মানে সাইক্লিক যে রিংটা থাকবে সেই রিং এর মধ্যে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য যৌগ যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এগুলো থাকতে পারে আর কি। আচ্ছা, ফিউরান, অবশ্যই ফিউরান হচ্ছে একটা বিষম চাকরি, কারণ আপনারা অনেকে জানেন এই ফিউরানের সংকেত হচ্ছে এরকম, সাইক্লিক যৌগ বাট এখানে একটা অক্সিজেন থাকে। তারপর সাইক্লিক প্রোপেন, তো এটা স্ট্রাকচার হচ্ছে এরকম, এখানে আর কিছু নাই, তার মানে এটা হচ্ছে সুষম চাকরি। বেনজিন, এটা তো আপনার জানেনই, বেনজিন আসলে শুধুমাত্র এ নিয়ে গঠিত। তারপর এটা হচ্ছে সাইক্লোবিউটাডাইন, এটা হচ্ছে আপনার বিউটেন মানে একটা ডাইন মানে একটা ডাবল বন্ড থাকবে আর কি, এখানে অন্য কিছু নাই, তার মানে এটা হচ্ছে সুষম চাকরি। তাহলে বিষম চাকরি হচ্ছে আমাদের ফিউরান। আচ্ছা, উইলিয়ামসন সংশ্লেষ বিক্রিয়া কোনটি উৎপন্ন হয়? আপনারা দেখবেন বিক্রিয়ার হেডলাইনে দেওয়া আছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ।
বলাই আছে বিক্রিয়াতে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। তাহলে আসলে এই বিক্রিয়া কি উৎপন্ন হয়? ডেফিনেটলি ইথার উৎপন্ন হয়। উইলিয়ামসন মূলত হচ্ছে আপনার একটা ইথার প্রডিউস করে আর কি। হ্যাঁ, এই বিক্রিয়াটা মূলত হচ্ছে আপনার এই অ্যালকাইল হ্যালাইড আর হচ্ছে আপনার অ্যালকক্সাইড এদেরকে বিক্রিয়া করে আপনার এই ইথার উৎপন্ন করে আর কি। আচ্ছা, বাট এবার পরবর্তী প্রশ্ন আমাদের, কোনটার মধ্যে ক্ষার ধর্ম বিদ্যমান? কোনটার মধ্যে ক্ষার ধর্ম বিদ্যমান? CH3CHO, এটা ক্ষার ধর্ম বিদ্যমান না। CH3CH2 অ্যালকোহল, এটার মধ্যে ক্ষার ধর্ম বিদ্যমান না। CH3COOH, এটার মধ্যে অ্যাসিড ধর্ম বিদ্যমান। বেনজিন রিং আছে এখানে, NH2 টা নিচে চলে আসছে, এখানে আসলে NH2 টা এই জায়গায় হবে না, এটার সাথে হবে। এটা মূলত অ্যানিলিন আর কি। হ্যাঁ, তো অ্যানিলিন হচ্ছে আপনার এই যে নাইট্রোজেন যেটা আছে না, এটা মূলত হচ্ছে আপনার ক্ষারের মতো আচরণ করে, তো এই জন্য আমাদের এটা হচ্ছে সঠিক উত্তর, অ্যানিলিন ক্ষারের মতো আচরণ করে। আচ্ছা, 28 নাম্বার, কার্বন, কার্বনের সাথে তিনটা বন্ধন আচ্ছা শাখামূলক হিসেবে আছে, তার ওজনীকরণ করা হয়েছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওজনীকরণ করা হয়েছে, ওজনীকরণ করে এ উৎপন্ন হয়েছে, এ থেকে পরে আপনার জিঙ্ক দিলে 2B+ জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে উদ্দীপকের বিক্রিয়া উৎপন্ন বি, তাহলে আমাকে ফার্স্ট অফ অল বি যেটা আছে এটা ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, তো এটা ফাইন্ড আউট করার জন্য আমি আপনাকে বিক্রিয়াটা সলভ করে দিই, বাট আপনি দক্ষ হইলে আপনি ইজিলি বুঝার কথা যে আসলে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা দেখেন, তো আমাদের যোগের যদি আমরা হিসাব করি, কার্বন CH3, এই জায়গাতে CH3, তারপরে আমরা একবারে যোগটা আসলে লিখেই ফেলি। হ্যাঁ, একবার হিসাব করে ফেলি তাহলে সুবিধা হবে আমার জন্য। আমি CH3টাকে এই পাশে দিলাম, CH3, তারপর আমাদের অক্সিজেন বন্ড CH3, এখানে CH3, এটা CH3 এটা কার্বন হবে অ্যাকচুয়ালি, কার্বন, এখানে CH3। আচ্ছা, এই জায়গাতে হচ্ছে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এটা মূলত আর কি মেইন যৌগ ছিল। পরে এটা যদি আপনি ভাঙেন ওই জিঙ্ক টিং দিলে তখন উৎপন্ন হবে হচ্ছে আমাদের কি উৎপন্ন হবে, আমাদের উৎপন্ন হবে এটা কিটোন, CH3 কার্বন, ডাবল বন্ড অক্সিজেন, CH3, দুইটা কিটোন উৎপন্ন হবে আর কি। আচ্ছা, তো আমরা আমাদের যৌগ যেটা ছিল বি যৌগ এটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আপনি এই স্ট্রাকচারটা আঁকে যদি আপনি ওজনীকরণ করেন এটা উৎপন্ন হবে আর কি। এই জিঙ্ক এগুলো দেখাই নাই, এগুলো আপনি বুঝতে পারবেন, এই জিঙ্ক অক্সাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড বানাবে আর কি। আচ্ছা, উদ্দীপকের বিক্রিয়া উৎপন্ন বি যেটা, এটা হচ্ছে একটা কার্বনিল যৌগ মানে কিটোন, এট দ্য সেম টাইম সে যদি কিটোন তাহলে অবশ্যই কার্বনিল যৌগ। 2,4-DNPH পরীক্ষার সাথে হলুদ কমলা পদক্ষেপ সৃষ্টি করে, অবশ্যই আমরা জানি যারা কার্বনিল যৌগ তারা হচ্ছে আপনার 2,4-DNPH এর সাথে আহ হলুদ বা কমলা কালার পদক্ষেপ সৃষ্টি করে যদি কার্বনিল যৌগ হয় আর কি। তারপর প্রশ্ন বলছে টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ সৃষ্টি করে না। টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ সৃষ্টি করে হচ্ছে যারা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড হচ্ছে আপনার সিলভার দ্রবণ সৃষ্টি করে টলেন বিকারকের যে পরীক্ষাটা। আর আরেকটা পরীক্ষা আছে আপনি শুনে থাকবেন, ফেহেলিং টেস্ট, আরেকটা পরীক্ষা আছে ফেহেলিং। হ্যাঁ, ওই দুইটা পরীক্ষায় মূলত হচ্ছে আপনার অ্যালডিহাইড দেয়, কিটোনের পরীক্ষাটা দেয় না। তাহলে দুই যেটা এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে না। তারপর যে আমাদের প্রশ্নটা 3 নম্বরটা আমাদেরকে বলতেছে যে ক্লিমেনসন বিজারণে সম্পৃক্ত হাইড্রোজেন তৈরি করে। হ্যাঁ, আপনার ক্লিমেনসন বিজারণে সে সম্পৃক্ত হাইড্রোজেন করে, এটা সঠিক উত্তর। কারণ ক্লিমেনসন বিজারণ যে প্রসেসটা, হ্যাঁ, ওটা করে কি আপনার এই কিটেনকে, মানে কিটোন যেগুলো থাকে অ্যালিয়েটের কিটোন যেগুলো দেখা যায় কি এদেরকে হচ্ছে আপনার এই অ্যালকেনে কনভার্ট করে আর কি। ক্লিমেনসন বিজারণ যে প্রসেসটা এটা আপনার এই অ্যালডিহাইড বা কিটোন যদি আপনি যেটা নেন না কেন সেটাকে অ্যালকোনে প্রডিউস করে বা হচ্ছে আপনার হাইড্রোকার্বন তৈরি করে আর কি। তো এই জন্য আমরা বলতে পারি 3 নম্বর যেটা এটা হচ্ছে আমাদের সঠিক। সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 ও 3। আচ্ছা, আর আপনারা একটু কষ্ট করে যদি পারেন এই ক্লিমেনসন বিজারণ জিনিসটা কি ডিটেলস একটু জেনে নেবেন। হ্যাঁ, যে ক্লিমেনসন বিজারণ হচ্ছে আপনার জিঙ্ক অ্যামালগাম এবং গারো HCl, ওইটা যদি আপনি করেন এটাকে বিজারিত করে সে মূলত হচ্ছে আপনার অ্যালকেন তৈরি করে আর কি। আমি তো আপনার একটু দেখাই দিই, ক্লিমেনসন বিজারণ যেটা ওটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম মানে জিঙ্ক মার্কারি প্লাস হচ্ছে কনসেন্ট্রেটেড HCl, এদেরকে দিয়ে যদি আপনি জারিত করেন তো দেখা যাবে কি এইখান থেকে এই অক্সিজেনটা সরে যায় আর কি। এই অক্সিজেনটা সরে গিয়ে এখানে হাইড্রোজেন চলে আসে, যে CH3 CH2 CH3, বুঝতে পারতেছেন? তো এই প্রসেসগুলো জন্য একটু জেনে রাখবেন আর কি কোনটা আসলে কি। যেগুলো এমসিকিউতে আসছে অবশ্যই সেগুলো সম্পর্কে আপনি একটু ডিটেলস জেনে নেবেন। আচ্ছা, তারপর প্রশ্ন আমাদের 29, ক্লোরোফর্ম শনাক্তকরণের ক্ষেত্রে কি করা হয় আসলে? শনাক্তকরণের সিলভার নাইট AgNO3 হবে। হ্যাঁ, সিলভার নাইট্রেট ইউজ করা হয় অবশ্যই।
আপনার ফসজিন গ্যাস উৎপন্ন হয়েছে কিনা ওইটা টেস্টিফাই করার জন্য সিলভার নাইট্রেট প্রয়োজন হয়। তারপরে ক্লোরোফর্মকে শনাক্তকরণে ইথানল 1% ইথানল যুক্ত করা হয়। হ্যাঁ, ফসজিন গ্যাস উৎপন্ন হওয়ার পরেও সেটা যেন আবার ভেঙে যায়, এই জন্য হচ্ছে আপনার এই জায়গায় আপনি 1% ইথানল দেওয়া হয় আর কি। তো 1% ইথানল দিলে এটার আর জারণ বা অক্সিডেশন হয় না। আচ্ছা, ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, ক্লোরোফর্ম দিয়ে আপনার ওই যে অজ্ঞান পার্টি যারা আছে এটা মানুষকে ঘুমটুম পাড়া দেয় আর কি। তো কোনটা সঠিক? 1, 2 ও 3 তিনোটাই সঠিক, তিনোটাই সঠিক। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের একটা বিক্রিয়া দিচ্ছে আপনাকে, A+H2O, এখান থেকে এটা উৎপন্ন হয়েছে, তারপরে আবার পুনর্বিন্যাস হয়ে আমাদের বি উৎপন্ন হয়েছে। আচ্ছা, তো এই যে আমাদের এ যেটা, এটা খুব সম্ভবত হচ্ছে আমাদের অ্যালকেন একটা যৌগ, কারণ এখানে মার্কিউরিক সালফেট দেওয়া হয়েছে। তো তো এইটা আসলে মূলত পানি সংযোজন বিক্রিয়া হইতে পারে, অ্যালকাইনের পানির সংযোজন বিক্রিয়া হইতে পারে। তো আমরা একটু দেখে নেই। এই যৌগ যেটা, এখান থেকে এটা উৎপন্ন হয়েছে, তো এখান থেকে অ্যালকোহল উৎপন্ন হয়েছে, আবার পুনর্বিন্যাস হয়েছে। তার মানে এই জায়গায় মনে হয় আপনার আবার আপনাকে পানি অ্যাড করতে হবে। তাহলে আমরা এই জায়গায় আবার পানি অ্যাড করি, প্লাস HOH। তো যদি আমরা পানি যুক্ত করি আরেকবার, তাহলে এই জায়গাতে আপনার আরেকটা OH হবে, বিক্রিয়াটা হবে হচ্ছে এরকম, CH3 CH2 কার্বন, এখানে OH, এখানেও OH, এই জায়গায় হচ্ছে CH3। তো যদি পুনর্বিন্যস্ত হয়, আপনাকে এখানে লিখে দিচ্ছি জায়গায় পুনর্বিন্যস্ত হয়, তো পুনর্বিন্যস্ত হইলে এখান থেকে একটু পানি বের হয়ে যাবে। আমি এখান থেকে দেখাই, এখান থেকে 1 মোল পানি বের হয়ে, হ্যাঁ, যদি আপনার পানি বের হয়ে যায় তাহলে কি থাকে আমি সেটা আপনাকে দেখিয়ে দিই। পানি মনে করেন বের হয়ে গেছে, হ্যাঁ, বের হয়ে গেল, বের হয়ে গিয়ে এই জায়গায় থাকবে হচ্ছে এই ডাবল বন্ড দিয়ে অক্সিজেন, আর এই জায়গাতে থাকলো হচ্ছে CH3। আচ্ছা, তো এটা কি যৌগ? এটা একটা কার্বনিল যৌগ বা হচ্ছে কিটোন, কার্বনিল বা হচ্ছে কিটোন। তাহলে বি যৌগটা কি ধরনের বিক্রিয়া দেয়? বি যৌগটা কি ধরনের বিক্রিয়া দেয়? হফম্যান ডিগ্রেডেশন না ক্লিমেনসন বিজারণ? হ্যাঁ, আপনার যদি আপনার কার্বনিল যৌগ হয়, যদি আপনার কার্বনিল যৌগ হয়, সে হচ্ছে আপনার ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দিয়ে সেখান থেকে অ্যালকেন প্রডিউস করে। তাহলে এটা আপনি বোঝার কথা। এই যে সেম জিনিস মনে হয় একটু আগে আসছিল যে জায়গাতে, ক্লিমেনসন বিজারণ আর কি। আচ্ছা, তারপর প্রশ্ন, এই যৌগটা কি আসলে? এই যৌগটা হচ্ছে আমাদের অ্যালকাইন। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে অ্যালকাইন। কত কার্বন মিশ্র অ্যালকাইন? 1, 2, 3, 4। ডাবল বন্ডটা সাইডে আছে, তার মানে এই যৌগটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইন, CH3 CH2 কার্বন ট্রিপল বন্ড CH। তাহলে এই যৌগটা অম্লধর্মী, অবশ্যই অম্লধর্মী। যদি কখনো অ্যালকাইনের ট্রিপল বন্ডটা, এই ট্রিপল বন্ড যদি একদম প্রান্তে থাকে, তখন তাকে বলা হয় হচ্ছে অম্লধর্মী অ্যালকাইন, বা অনেক সময় এটাকে বলা হয় অ্যালকাইন 1, বা এটাকে বলা হয় হচ্ছে অ্যালকাইন 1। অ্যালকাইন 1 মানে হচ্ছে এই ট্রিপল বন্ড একদম সাইডে থাকবে। হ্যাঁ, তারপর অপশন বিউটিন 1 অপেক্ষা অধিক সক্রিয়। ডেফিনেটলি অ্যালকাইন 1 বিউটিন 1 অপেক্ষা বেশি সক্রিয়। কারণ কি? অ্যালকাইন 1 হচ্ছে আপনার এই পাই বন্ড বেশি থাকার কারণে সে ইজিলি হাইড্রোজেনটাকে ছেড়ে দিতে পারে। ঠিক আছে, আর হাইড্রোজেন যত ইজি সে ছেড়ে দিবে, সে তত শক্তিশালী আছে। তো এই জন্য বিউটিন 1 অপেক্ষা বেশি সক্রিয়, এটা সঠিক উত্তর। আচ্ছা, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। হ্যাঁ, আমাদের এই অ্যালকিন অ্যালকাইন এটা হচ্ছে আপনার ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তো এই জন্য 3 নম্বর অপশন যেটা, এটাও সঠিক। তাহলে 4টা আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, 32 নাম্বারটা আপনাকে বলতেছে যে এ প্লাস হচ্ছে নাইট্রাস অ্যাসিড HCl, তাপমাত্রা হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তো এটা দেখে আপনি যদি পুরা বই পড়ে থাকেন, মানে ডায়াজোনিয়াম সল্ট নিয়ে স্টাডি করে থাকেন, আপনি জানার কথা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখে আপনি বোঝার কথা এটা আসলে ডায়াজোকরণ রিয়েকশন আর কি। আচ্ছা, হোয়াট এভার। তো এখানে এ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, 6 কার্বন বিশিষ্ট প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, মানে এটা আসলে হচ্ছে অ্যানিলিন আর কি। তাহলে উপরের বিক্রিয়াটির নাম, এটা আসলে হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। এই যে দেখেন, ডায়াজোটাইজেশন বা হচ্ছে আমাদের ডায়াজোকরণ বিক্রিয়া। তারপর একটা সেম উদ্দীপকই মনে হয়। আচ্ছা হ্যাঁ, উদ্দীপকটা সেম। আপনাকে বলছে বিক্রিয়াটি প্রাইমারি অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া। আচ্ছা হ্যাঁ, আপনাকে আমাদের যে প্রাইমারি অ্যামিন আছে, এই প্রাইমারি অ্যামিন থেকে মূলত হচ্ছে আমাদের যে ডায়াজোটাইজেশন এটা কমপ্লিট হয় আর কি। হ্যাঁ, প্রপারলি। তো প্রাইমারি অ্যামিন নিলেই মূলত হচ্ছে আপনার এটাকে আমরা যদি নাইট্রোজেন অ্যাসিড আর HCl দিয়ে কনভার্ট করি, তাহলে সে হচ্ছে আপনার আমাদের কি বলে এটাকে ডায়াজোটাইজেশন কমপ্লিট করে আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন আর কি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম অপশন যেটা, এটা হচ্ছে সঠিক। পরে আমাদেরকে বলতেছে যে এ নাইট্রেশনে মেটা উৎপাদ পাওয়া যায়। এ হচ্ছে আমাদের অ্যানিলিন বা হচ্ছে প্রাইমারি অ্যামিন,
এই অ্যানিলিনের এই যে এই অপশনটুকু যেটা, এটা হচ্ছে অর্থোপ্যারা ইন্ডিকেটর, হ্যাঁ, অর্থোপ্যারা ইন্ডিকেটর। কিন্তু আপনি যদি এটাকে নাইট্রেশন করেন, নাইট্রেশন করলে তো দেখা যায় কি এটা আসলে মেটা পজিশনে এই নাইট্রেশনটা হয় আর কি, হ্যাঁ। এটা একটু ব্যতিক্রম, কারণ আপনার অ্যানিলিনে এমন একটা অবস্থা ক্রিয়েট হয়, ইনফ্যাক্ট এটা পরীক্ষাতে আসে অনেক সময় সিকিউতেও, যে অ্যানিলিনের নাইট্রেশনে কি উৎপন্ন হয় আর কি। একটু ব্যতিক্রমের মতো আপনি মনে রাখতে পারেন, সে অর্থোপ্যারা ইন্ডিকেটর, বাট আপনি যদি নাইট্রেশন করেন সেটা আসলে মেটা অবস্থানে আসে। তাহলে এটা সঠিক উত্তর। আচ্ছা, বি হতে ক্লোরোবেনজিন তৈরি করা যায়। আচ্ছা, বি হচ্ছে যেটা, বি হচ্ছে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আর কি। বি হচ্ছে মূলত এইটা, বি যেটা সেটা মূলত হচ্ছে এটা, N2Cl, মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আমরা খুব ইজিলি ট্রিট করে সেখান থেকে ক্লোরোবেনজিন আমরা প্রস্তুত করতে পারি। তো 3 নম্বর অপশন যেটা, এটা আমাদের সঠিক উত্তর আর কি। তাহলে 1, 2 ও 3, ঘ নম্বর যেটা আছে এটা সঠিক উত্তর, সবগুলোই সঠিক। আচ্ছা, তারপর প্রশ্ন, কোন বিক্রিয়াটি কার্বনিল গ্রুপ শনাক্তকরণে উৎপন্ন হয় আর কি। আচ্ছা দেখেন, কার্বনিল গ্রুপ শনাক্ত করার জন্য আমরা 2,4-DNPH যে টেস্টটা আছে, এটা দিয়ে মূলত আমরা কার্বনিল মূলক শনাক্ত করে থাকি। আপনি একটু এর আগে কিছু প্রশ্ন ছিল, সেখানে আপনি দেখছিলেন যে 2,4-DNPH দিয়ে যদি আমরা কার্বনিল মূলককে ট্রিট করি, এখানে হলুদ বা লাল কালার, হলুদ বা কমলা কালারের আপনার অদক্ষেপ উৎপন্ন হয় আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরটা 0.5 মোল/লিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণে H+ এর ঘনমাত্রা কত ppm, মানে প্রোটনের ঘনমাত্রা কত ppm। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড থেকে আমরা প্রোটন পাই হচ্ছে দুইটা, হ্যাঁ, প্রোটন পাই হচ্ছে দুইটা, তাহলে এখানে আছে হচ্ছে 0.5 মোল। তাহলে আমরা যদি দুইটা করে পাই, তাহলে 0.5 × 2, 0.5 × 2 মানে আসলে হচ্ছে 1 মোল/লিটার। এখন আমরা আবার জানি যে 1 মোল মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 98 গ্রাম, তাহলে আমরা বলতে পারি 98 গ্রাম/লিটার। আর ppm মানে আমি এখানে লিখে রাখছি যে ppm মানে হচ্ছে মিলিগ্রাম/লিটার, ঠিক আছে। তাহলে গ্রামটাকে আমরা যদি মিলিগ্রাম নিতে চাই 1000 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 98 × 1000, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এত মিলিগ্রাম/লিটার। তাহলে কত, 98123। এমন অপশন কি আছে? 10,000-এর কাছাকাছি আছে, বাট সঠিক উত্তর হচ্ছে 98,000 আর কি। এই যে অপশন যেটা, এত ppm আর কি, এটা সঠিক উত্তর। এখানে আসলে অপশন সঠিক উত্তর নাই, তো এটা আপনি একটু দেখে নেবেন। আচ্ছা, 36 নাম্বারটা, অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম অক্সাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের এটা NH4Cl, আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে এই যে এটা ক্যালসিয়াম অক্সাইড। এরা বিক্রিয়া করে এসটিপিতে 44.8 গ্রাম অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করে আর কি। 44.8 গ্রাম। আচ্ছা, যদি আমি বিক্রিয়া করি কি উৎপন্ন হয় সেটা আগে দেখি। উৎপন্ন হবে হচ্ছে আপনার এখানে 2 মোল হবে আর কি, যেহেতু ক্যালসিয়াম অক্সাইডের জারণ সংখ্যা হচ্ছে 2, জারণ সংখ্যা না তো তুল্য সংখ্যা হচ্ছে 2। এখানে উৎপন্ন হবে হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড, আর উৎপন্ন হবে হচ্ছে অ্যামোনিয়া, আর ফাইনালি আমাদের উৎপন্ন হবে হচ্ছে পানি, H2O, ঠিক আছে। আচ্ছা, তো আমাকে এটা আসলে এই চ্যাপ্টারের ম্যাথ না, অন্য চ্যাপ্টারের ম্যাথ, স্টোইচিওমেট্রি ম্যাথ আর কি। মানে 44.8 মিলি আমরা প্রস্তুত করতে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কতটুকু, মানে কতটুকু আমাকে ক্যালসিয়াম অক্সাইড নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ক্যালসিয়াম অক্সাইড আর অ্যামোনিয়ার এই যে স্টয়চিওমেট্রিক যে ফর্মুলাটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে আমরা অ্যাপ্লাই করতেছি ক্যালসিয়াম অক্সাইডের জন্য W/M, আর অ্যামোনিয়ার জন্য আমরা ইউজ করতেছি হচ্ছে V/22.414, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের এখানে সমতা কি ঠিকঠাক মতো হয়েছে? এখানে নাইট্রোজেন হচ্ছে দুইটা, সমতা ঠিক মতো করে নিই আগে। ক্যালসিয়াম একটা, ক্লোরিন দুইটা, হ্যাঁ ক্লোরিন দুইটা ঠিক আছে। নাইট্রোজেন এখানে একটা, এখানে 2 হবে। নাইট্রোজেন হচ্ছে 2 যেহেতু, এখানে নাইট্রোজেন এখানে 2 হবে। হাইড্রোজেন 6টা, 4 × 2 = 8, হ্যাঁ বাকি সব কিছু ঠিকঠাক আছে, এখানে জাস্ট 2 দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, তাহলে আমাদের ক্যালসিয়ামের ক্ষেত্রে মোল সংখ্যা অফ ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই 1, কারণ এর সামনে মোল সংখ্যা আছে হচ্ছে 1, আর ইকুয়ালস মোল সংখ্যা অফ অ্যামোনিয়া, এটাকে ভাগ দিতে হবে হচ্ছে 2 দিয়ে, কারণ কি এর সামনে এখানে 2 মোল আছে। তাহলে আমাদের এই বিক্রিয়ার এখানে × 2, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাই আমি যদি ডাব্লিউ বের করতে চাই, ডাব্লিউ সমান সমান ভি, ভি হচ্ছে আমাদের 44.8 ইন্টু হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর কত, 56 খুব সম্ভবত নাকি। ক্যালসিয়ামের হচ্ছে কত এখানে 40, আর 40 হচ্ছে 56, হ্যাঁ, ইন্টু হচ্ছে 56, আর নিচে হচ্ছে আমাদের 22.414 ইন্টু হচ্ছে 2। আচ্ছা, তো এই দুইটা মিলে 44.8, এটা মিলে 44.8, তো থাকতেছে হচ্ছে আমাদের শুধুমাত্র 56 গ্রাম। তাহলে আসলে কতটুকু ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ লাগবে? 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, ওকে। এটা আসলে এই চ্যাপ্টারের ম্যাথ না, স্টোইচিওমেট্রি ম্যাথ, মানে সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টারে, বাট এই জায়গায় কিভাবে যেন চলে আসছে।
আচ্ছা, নিচের কোনটা জারণ বিজারণ বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে এমন বিক্রিয়া যেখানে হচ্ছে আপনার জারণ সংখ্যা চেঞ্জ হবে। হ্যাঁ, তো আমরা দেখি জারণ সংখ্যা চেঞ্জ হয় কিনা। এখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2, এই জায়গাতেও +2, তার মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া না। এখানে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, এখানেও হচ্ছে +1, তার মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া না। এখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2, এখানেও ক্যালসিয়াম জারণ সংখ্যা হচ্ছে +2, তার মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া না। এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, আর এখানে আচ্ছা, হাইড্রোজেনের এই জায়গায় তো সালফার দিয়ে দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা হ্যাঁ, সালফারটা ইজিলি বোঝা যাচ্ছে যে এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে -4, তো +4, আর এই জায়গায় সালফারের জারণ সংখ্যা হচ্ছে 0, মানে সালফারের জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো যদি এখানে জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে তার মানে এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা 4 নম্বর যেটা, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্ন, অক্সিজেনের তুল্য ভর। আচ্ছা, তুল্য ভর জিনিসটা আসলে কি? তুল্য ভর জিনিসটা হচ্ছে আণবিক ভর ডিভাইডেড বাই হচ্ছে তুল্য সংখ্যা, আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। আমাদের এখানে বলছে অক্সিজেন, অক্সিজেন গ্যাস বলে নাই, শুধু অক্সিজেন বলছে। তো শুধু অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16, বা পারমাণবিক ভর হচ্ছে 16, আর অক্সিজেনের তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে 16/2 মানে আসলে হচ্ছে 8। তাহলে এর তুল্য ভর কত আসলে? এর তুল্য ভর হচ্ছে 8। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই। কোন নির্দেশকের পিএইচ সীমা 8 থেকে 10-এর মধ্যে থাকে? দেখেন, 8 থেকে 10 হচ্ছে ক্ষারীয় একটা রেঞ্জ আর কি। তো এই ক্ষারীয় রেঞ্জের মধ্যে 8 থেকে 10-এর মধ্যে রেঞ্জ যেটা, সেটা আমাদের থাকে হচ্ছে ফেনলফথেলিনে। আপনাদের একটা চার্ট আছে, ওই চার্টের মধ্যে দেখবেন যে এক একটা নির্দেশকের রেঞ্জ এক এক রকম আর কি। যেমন মিথাইল রেন্ডের এই যে রেঞ্জটা, মিথাইল রেডের রেঞ্জ হচ্ছে 4.8 থেকে 6 পর্যন্ত। আর মিথাইল অরেঞ্জ যেটা, এটা হচ্ছে আপনার 3.2 থেকে দেখবেন 4.4 পর্যন্ত। আর থাইমল ব্লু যেটা, থাইমল ব্লু ক্ষারীয় যেটা, সেটা হচ্ছে আপনার দেখা যায় কি যে 6 থেকে 7.6 এই রেঞ্জের মধ্যে কাজ করে। আর ফেনলফথেলিন কাজ করে হচ্ছে আপনার 8 থেকে 10 এর মধ্যে আর কি। তো এই জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে ফেনলফথেলিন। আচ্ছা, কোনটা জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে, মানে আসলে উভধর্মী যৌগ হিসেবে কাজ করে আর কি। প্রথম হচ্ছে সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড আসলে কখনো কখনো আপনার জারক হিসেবে কাজ করে, আবার দেখা যায় কি কখনো কখনো বিজারক হিসেবে কাজ করে। আপনার যদি বইতে উদাহরণ দেখেন, তখন দেখবেন যে বেশ কিছু উদাহরণ আছে সালফার ডাইঅক্সাইড নিয়ে, যে কখনো সে জারকের মতো কাজ করতেছে, আবার কখনো সে বিজারকের মতো কাজ করতেছে। তো আমি এমসিকিউ যেতে সময় আর বাড়াচ্ছি না, এই জন্য আমি আপনাকে উদাহরণগুলো দিচ্ছি না, আপনি উদাহরণগুলো দেখলে বুঝতে পারবেন। আর বাকি যেগুলো আছে, যেমন এই হাইড্রোজেন সালফাইড, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর এই এরা সবসময়, এটা সবসময় বিজারক হিসেবে কাজ করে। তারপরে এটা সবসময় বিজারক হিসেবে কাজ করে। তো বাকি সবগুলো সেম একটাই হিসেবে কাজ করে, বাট সালফার ডাইঅক্সাইড এটা জারক বিজারক উভয় হিসেবে কাজ করে আর কি। আচ্ছা, এত বিক্রিয়া বিজারক কোনটি? এই জায়গায় আসলে বিক্রিয়াটা উঠে নাই, তো আসলে আমরা এটা আনসার করতে পারতেছি না, এটা আপনার জন্য বাদ রাখলাম। আচ্ছা, কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? যদি কোথাও সি না থাকে, তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি পদার্থ, স্ট্যান্ডার্ড পদার্থ। আর বাংলা কথায় বলতে গেলে সি থাকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, যদি সি থাকে, সি থাকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড, এটা একটু জেনে রাখেন। আর একটা ব্যতিক্রম আছে, এক্সেপ্ট, আচ্ছা বানানটা হয় নাই, আচ্ছা যেটা হোক আর কি, এক্সেপ্ট এইচসিএল, মানে এইচসিএল ছাড়া। এইচসিএল এর মধ্যে আপনার এখানে সি আছে, মানে ক্লোরিন আছে, বাট তারপরেও এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড না, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। আচ্ছা, তো আমরা দেখি সোডিয়াম অক্সালেট। হ্যাঁ, সোডিয়াম অক্সালেট যেটা, সোডিয়াম অক্সালেটের স্ট্রাকচার হচ্ছে এরকম: ক্যালসিয়াম অক্সালেট, সোডিয়াম অক্সালেট, Na, সি C2H2O4, তাই না? তাহলে হচ্ছে C2O4 হচ্ছে সোডিয়াম অক্সালেট। তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে K2Cr2O7। এই দুইটার মধ্যে কিন্তু সি আছে, যে এখানেও সি আছে, এখানেও সি আছে, এগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড। কস্টিক সোডা, কস্টিক সোডা মানে হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, কস্টিক সোডা মানে হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপর অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড হচ্ছে C2H2O4। তো দেখেন সবগুলোর মধ্যে সি আছে, তার মানে সবগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড। আর একমাত্র কস্টিক সোডা, হ্যাঁ, এটার মধ্যে আসলে সি নাই, এজন্য এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, আচ্ছা। তারপর প্রশ্ন, কোনটি টটোমারিতা প্রদর্শন করে? এটা আসলে একটা সমানতার একটা স্টেপ। আপনার এই টটোমারিজম যেটা, এটাকে অনেক সময় বলা হয় কিটো ইনল সমানতা, অনেক সময় বলা হয় কিটো ইনল সমানতা। তো কিটোন যে সমস্ত যৌগ আছে, এরাই মূলত টটোমারিতা প্রদর্শন করে আর কি। তো এখানে দেখেন বিউট-টু-ইন, এটা অ্যালকিন, এটা হচ্ছে ইথার, এটা হচ্ছে প্রোপানল, এটা হচ্ছে কিটোন। হ্যাঁ, তো এই জন্য আপনার কিটোন প্রোপানল যেটা আছে, এ হচ্ছে আপনার টটোমারিতা প্রদর্শন করবে। আচ্ছা,
কোনটা হাকেল সংখ্যা নয়? হাকেল সংখ্যার শর্ত হচ্ছে 4n+2। তো এখানে n হচ্ছে 0 1 2 3 এরকম সংখ্যা আর কি, হ্যাঁ। তো আপনি যদি n এর মান 0 বসান, তাহলে আপনি এখানে যদি এই জায়গাতে যদি আপনি n এর মানটা 0 বসান, তাহলে আপনি একবার সংখ্যা পাবেন হচ্ছে 2। n এর মান 1 বসাইলে 4 1 4, 4 আর 2 হচ্ছে 6। n এর মান যদি আপনি 2 বসান, 4 2 8, 8 আর 2 হচ্ছে 10। তারপর যদি আপনি n এর মান 3 বসান, 3 4 12, 12 2 হচ্ছে 14। মানে এভাবে বাড়তে থাকবে আর কি। তারপর এটা হবে হচ্ছে আপনার 18। তাহলে আমাদের কোনটা হাকেল সংখ্যা নয়? 2 6 10 এই প্রত্যেকটা হাকেল সংখ্যা, বাট 4 হাকেল সংখ্যা না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর দেখেন অ্যালডিহাইড প্লাস ফেহিলিং দ্রবণ লাল অদক্ষেপ, এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? তো বিক্রিয়াটা বুঝতে হইলে আপনাকে আসলে আমাকে পুরো বিক্রিয়াটা লিখে দিতে হবে। তো আমরা একটা অ্যালডিহাইড আপনাকে দেখাচ্ছি, মনে করেন হচ্ছে আর সিএচও, এখানে আর সিএচও, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। তো এই অ্যালডিহাইডের সাথে আমরা ফেহিলিং দ্রবণ নিচ্ছি। ফেহিলিং দ্রবণ কিরকম? এই কপার হাইড্রোক্সাইড থাকবে, তার সাথে থাকবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি আমরা বিক্রিয়াটা কমপ্লিট করি, উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম ইথানয়েড আর সি ডাবল ও এন এ, পাশাপাশি উৎপন্ন হবে হচ্ছে সিও টু ও আর সাথে থাকবে তো পানি, H2। তো এইটা যেটা, এটাই মূলত হচ্ছে লাল কালারের একটা অদক্ষেপ আর কি। যে এই পোর্শন যেটুকু আছে না, এটাই মূলত অদক্ষিপ্ত হয়, যার কারণে আমরা আসলে লাল কালারের দ্রবণটা দেখি আর কি। এই জায়গাতে দেখেন কপার হাইড্রোক্সাইড যেটা, এখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে +2। এই জায়গাটা যদি আপনি আসে দেখেন, এখানে দেখবেন কপারের জারণ সংখ্যা হচ্ছে +1। ঠিক আছে? তো যেহেতু কপারের জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে, তার মানে এটা অবশ্যই একটা জারণ বিজারণ বিক্রিয়া। যে সমস্ত বিক্রিয়ায় আপনার জারণ সংখ্যা চেঞ্জ হয়, এগুলোকে বলা হয় হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, তারপরে আসেন ওই যে এই বিক্রিয়াটা আপনি আগেও দেখছেন যে অ্যালকাইন, তার সাথে আপনি প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিচ্ছেন, হ্যাঁ। তাহলে আসলে একটা অ্যালকিন উৎপন্ন হবে আর কি। এই জায়গায় একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই জায়গায় একটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে স্ট্রাকচারটা হবে হচ্ছে এরকম: CH3 CH ডাবল বন্ড, এখানে কি ছিল? CH, তো তাহলে এখানে থাকবে হচ্ছে CH2। ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সংকেত এই যৌগের সংকেতটা আসলে কি দেখি আমরা। CH3 CH ডাবল বন্ড CH2, CH3 CH ডাবল বন্ড CH2, ক নম্বর যেটা আছে এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে কি ব্যবহৃত হয় আর কি। আচ্ছা, প্রাইমারি অ্যামিন শনাক্তকরণের একটা ফেমাস পরীক্ষা হচ্ছে কার্বিল অ্যামিন টেস্ট। এখন কার্বিল অ্যামিন টেস্ট আসলে কি? কার্বিল অ্যামিন টেস্টের জন্য মানে আপনার ইউজ করা হয় কি ক্লোরোফর্ম, আর তার সাথে নেওয়া হয় হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারতেছেন? এই জায়গায় আমরা দেখি কিছু আছে কিনা। এখানে CHCl এটা দেওয়া, সেটা না। আচ্ছা, এই জায়গায় একটু মিস্টেক আছে। ক্লোরোফর্মের জন্য এখানে CHCl3 হবে, হ্যাঁ, CHCl3 হবে। ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাই মূলত হচ্ছে কার্বিল অ্যামিন টেস্ট পরীক্ষা, যেটা আসলে প্রচন্ড একটা দুর্গন্ধ সৃষ্টি করে। আপনি থিওরি গুলো জানার কথা, থিওরি না জেনে রাখেন। এই ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে প্রাইমারি অ্যামিন শনাক্ত করা যায়, যেটা মূলত কার্বিল অ্যামিন উৎপন্ন করে, যার গন্ধটা খুবই বাজে, মানে উৎকট হয় আর কি। আচ্ছা, কোন সমানুতা আপনা আপনি ঘটে? হ্যাঁ, আপনার টটোমারিজম যেটা আছে সেটা আপনার অটোমেটিক্যালি হয়ে যায়, কিছু করতে হয় না। টটোমারিজম অটোমেটিক্যালি ঘটে আর কি। তো এটা আসলে আপনা আপনি ঘটতে পারে। আচ্ছা, RCONH2 এই যৌগে কার্বন নাইট্রোজেনে সিগমা বন্ধন কোন কোন অরবিটালের অতিক্রমণের ফলে সৃষ্টি? কোন কোন অরবিটালের আর কি। তো আসলে আমরা দেখি স্ট্রাকচারটা আগে আঁকি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তা আপনাকে কার্বন হাইড্রোজেনের কথা বলছে, হ্যাঁ। দেখেন কার্বনের এখানে ডাবল বন্ড আছে, তো যেহেতু কার্বনের এখানে ডাবল বন্ড আছে, তাহলে সংকরণ অবশ্যই হবে হচ্ছে sp2। আর নাইট্রোজেনের সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড, খেয়াল করে দেখেন সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড, এজন্য এই সংকরণটা হবে হচ্ছে sp3। ঠিক আছে? তাহলে এখানে কোন কোন অরবিটালের অতিক্রমণের ফলে সৃষ্টি? এটা হচ্ছে sp2 আর হচ্ছে sp3। আচ্ছা, আমাদের লাস্ট প্রশ্ন, নিচের কোনটা হচ্ছে অ্যালাইল অ্যালকোহল? তো অ্যালাইল অ্যালকোহল বুঝতে হলে আপনাকে আসলে অ্যালাইলের সংখ্যাটা জানতে হবে। অ্যালাইলের সংখ্যাটা কিরকম? অ্যালাইলের সংখ্যা তো হচ্ছে এরকম, আপনার অ্যালকিনের এই অংশটুকু CH2 ডাবল বন্ড, সুন্দর হয় না লেখাটা, CH2 ডাবল বন্ড CH বন্ড CH2, এইটুক যে পোর্শন যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে অ্যালাইল, হ্যাঁ।
এটাকে বলা হচ্ছে অ্যালাইল। আর তার সাথে যদি আপনি অ্যালকোহল বানাতে চান, আপনি সিম্পলি একটা অ্যাড করে দিবেন হচ্ছে একটা হাইড্রোক্সিল গ্রুপ। ওকে, তাহলে এই পুরো যে পোর্শনটা এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালাইল অ্যালকোহল। তো এখন এরকম কিছু কি আছে কিনা আমরা দেখি। তিনটা কার্বন CH2 CH2, হ্যাঁ এই যে ঘ নম্বর যেটা আছে এটা হচ্ছে আমাদের অ্যালাইল অ্যালকোহল। আর প্রথম পোর্শনটুকু যেটা এটা হচ্ছে অ্যালাইল মূলক, আর তার সাথে যদি একটা হাইড্রোক্সিল বসায় দেন এটা হয়ে যাবে হচ্ছে অ্যালকোহল। তাহলে ওভারঅল হচ্ছে আমাদের অ্যালাইল অ্যালকোহল। তো আচ্ছা, তো আজকের ভিডিওতে আমাদের 50টা এমসিকিউ থাক। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা বাকি যেগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। তো আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চেষ্টা করেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, আর আপনার কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করার জন্য। হopefully তাদের কাজে লাগবে। তো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে দ্বিধাবোধ করবেন না। যে কোনো পরামর্শ আমরা সাদরে গ্রহণ করবো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।